আজকে আমাদের আন্তর্জাতিক সংগঠন 3 নম্বর ক্লাস এবং আমাদের টপিক হচ্ছে জাতিসংঘ। তো জাতিসংঘ হচ্ছে সেই টপিক যেটা ফ্রিলি রিটেন এবং এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। সবগুলা সংস্থার মধ্যে এই সংস্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই সংস্থা থেকে প্রিলিতে তো প্রশ্ন আসবেই, রিটেন এবং ভাইভাতেও প্রশ্ন থাকবে। তো পুরো লেকচারের কোন জায়গায় রিটেনের প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে এবং সেগুলোর কি কি উত্তর হবে, ভাইভাতে কি কি প্রশ্ন আসবে এবং কি কি উত্তর হবে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো আমরা শুরু করি। আন্তর্জাতিক সংগঠন, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। এর আগের ক্লাসে আমরা জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন শেষ করেছি, সেটারই ধারাবাহিকতা জাতিসংঘ। তো প্রথম কথা হচ্ছে জাতিসংঘ বিশ্বের একটি বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে জি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি, তবে স্যার সব একটু আস্তে আস্তে হচ্ছে স্যার, মানে বেঁধে বেঁধে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা আছে। তো আন্তর্জাতিক এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ একটি আন্তঃসরকারি সংস্থা। আন্তঃসরকারি সংস্থা বলতে বুঝায় হচ্ছে এটা সরকারের সাথে কাজ করে। এটা সরকারের সবগুলা উইং এর সাথে কাজ করে, এই জন্য এটা আন্তঃসরকারি সংস্থা। 1945 সালে 24 অক্টোবর এটা পরীক্ষায় আসবে, যে 24 অক্টোবর 51টা রাষ্ট্র, এটাও পরীক্ষায় আসবে কয়টা রাষ্ট্র ছিল। 51টা রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং 1920 সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তী বিলুপ্ত লিগ অফ নেশনস কে স্থলাভিষিক্ত করে, অর্থাৎ লিগ অফ নেশন এই দিনে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন আসবে, এটা একটা বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, এটা একটি আন্তঃসরকারি সংস্থা এবং এটি 1945 সালে 24 অক্টোবর 51টি রাষ্ট্রের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। পটভূমি, কেন আসলে জাতিসংঘ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়েছে? তোমরা জানো যে গত ক্লাসে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছি, যদিও আমরা যুদ্ধ আলাদা করব, সবগুলা যুদ্ধ নিয়ে আমরা একটা সেশন করব, যে কটা সেশন লাগে আমরা সবগুলা সেশন করব। তো পটভূমি হচ্ছে জাতিসংঘের মূলনীতি বা ধারণাগত কাঠামো ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল তখন যে অক্ষশক্তির দেশগুলো ছিল এবং মিত্রশক্তির দেশগুলো ছিল। অক্ষশক্তির দেশ ছিল জার্মানি, ইতালি এবং জাপান, এবং যেগুলো মিত্রশক্তির দেশ ছিল সেগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং চীন। এগুলোকে আমরা বলি বিগ ফোর। এটা পরীক্ষায় আসতে পারে যে বিগ ফোর কারা। একই সাথে যদি ফ্রান্স হয়, পরবর্তীতে ফ্রান্স এসে যোগ দিয়েছে, যেটার মাধ্যমে একাধিক সম্মেলনের মাধ্যমে এই জাতিসংঘের পটভূমি রচিত হয়। তো এখানে 12 জুন 1941 লন্ডনে ঘোষিত সেন্ট জেমস প্যালেসের ঘোষণা মিত্রশক্তি লক্ষ্য এবং নীতিগুলো প্রথমে নির্ধারিত হয়। এত কঠিন পড়াশোনা তোমাদেরকে পড়াতে চাচ্ছি না। তো প্রথম যে ঘোষণাটি হয় সেটা হচ্ছে স্বাধীন জনগণের স্বেচ্ছা সহযোগিতা। তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে উপনিবেশবাদ, এই উপনিবেশবাদের থিওরি বাদ করে যায়, অর্থাৎ কেউ আর উপনিবেশবাদে থাকতে পারে না। তো এই উপনিবেশবাদের যে থিওরিটা বাদ করে যায়, সেটার ঘোষণাই হচ্ছে এটা স্বাধীন জনগণের স্বেচ্ছা সহযোগিতা। ঠিক আছে, এবং সকলের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা উপভোগ করবে। এটা হচ্ছে জাতিসংঘ যখন সৃষ্টি হয়, জাতিসংঘের মূল মোটো মধ্যে এটা আছে। তারও 2 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য লক্ষ্যগুলো ব্যাখ্যা করে। তোমরা জানো যে আমি গত ক্লাসে বলেছি যে লিগ অফ নেশন ছিল জাতিপুঞ্জ, সেখানে যে সমস্যাটা ছিল সেটাতে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র উইলসন এটার উদ্যোগ গ্রহণ করার পরও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু লিগ অফ নেশনে জয়েন করতে পারে না, এবং লিগ অফ নেশনে মার্কিন যুক্তরাষ্ট্র জয়েন না করার কারণটা ছিল যে ওইখানে একটা শর্ত ছিল যে কোনো দেশের যদি যুদ্ধ হয় তাহলে সেখানে এই মিত্রশক্তি, মানে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির দলগুলো সেখানে হস্তক্ষেপ করবে। সেখানে লিগ অফ নেশনে হস্তক্ষেপ করার বা অন্য লিগ অফ নেশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ পায় নাই, অর্থাৎ তারা হস্তক্ষেপ করতে রাজি না। তো এরপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ভুলটা করে নাই, জাতিসংঘে সে সরাসরি ভাবে সংযুক্ত এবং সম্পৃক্ত হয়। এবং এখানে যেটা মার্ক করা আছে, যেটা প্রথম যে লক্ষ্যগুলো ঠিক করে, এটা আটলান্টিক চার্টার নামে পরিচিত। আটলান্টিক ইয়াতে এটা হয়েছিল, এই জন্য এটার নাম আটলান্টিক চার্টার। তো সেখানে মেইন কথাগুলো চলে আসছে যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো ভূখণ্ড পরিবর্তন করা যাবে না এবং জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বায়ত্ত শাসন,
বাণিজ্যে বাধা কমানো, মানে মোটামুটি ভালো ভালো যা কথা আছে সেগুলো আছে। এবং শেষের দিকে বলা আছে দেখো যে যুদ্ধের পরে পারস্পরিক নিরস্ত্রীকরণের মাধ্যমে অর্থাৎ সবগুলা দেশ তাদের অস্ত্র এবং সামরিক বাহিনী ক্ষমতা কমিয়ে আনবে এবং পরস্পরের প্রতি বল প্রয়োগ করা বন্ধ করবে। এইভাবেই জাতিসংঘ সনদের অনুপ্রেরণা। এই জন্য আটলান্টিক চার্টারকে জাতিসংঘ সনদের প্রথম সনদ বলা হয়। এই পরীক্ষায় আসে যে কোন জাতিসংঘ সনদটি কোন সনদের মাধ্যমে বা জাতিসংঘ সংস্থাটি কোন সনদের মাধ্যমে তৈরি হয়েছে, তখন কিন্তু উত্তর হবে আটলান্টিক চার্টার। ঠিক আছে, এখানে প্রশ্ন শেষ। তারপরের বছর অর্থাৎ 1942 সালে এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাজ্য তো আটলান্টিক চার্টার করছে। এরপরে চীন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, বাকি যুক্তরাষ্ট্র অর্থাৎ এই চারটা দেশ অক্ষ শক্তির সাথে আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত 30টি জাতি, অর্থাৎ তখনও কিন্তু যুদ্ধ চলতেছে, 30টি জাতি জাতিসংঘের ঘোষণাপত্রে স্বাক্ষর করে। অর্থাৎ অক্ষ শক্তির মিত্র শক্তি আরো স্ট্রং হয়। এবং ঘোষণাপত্রটি আটলান্টিক চার্টারের উদ্দেশ্য এবং যে নীতিগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করে। এবং এই 1942 সালে জাতিসংঘ শব্দটি যুদ্ধের সময় মিত্রশক্তির সমার্থক হয়ে ওঠে। অর্থাৎ মিত্রশক্তি জিতলেই জাতিসংঘ তৈরি হয়ে যাবে, এটার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, এবং সেটার নামও যে জাতিসংঘ হবে এইটা তখনই নির্ধারণ হয়ে যায়। ঠিক আছে, এবং জাতিসংঘের ঘোষণাপত্রে যে ঘোষণাপত্রটি আছে সেটি যে সনদের ভিত্তি, এখানে সবাই সাইন করে। 1945 সালে যে সান ফ্রান্সিসকো সম্মেলনটিতে সনদটা ফাইনালি আলোচনা করা হয়, কিন্তু এটা 1942 সালেই এই সনদের কার্যক্রম শুরু হয়ে যায়। তো এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে জাতিসংঘ শব্দটি কখন তৈরি হয়। জাতিসংঘ শব্দটি 1942 সালেই তৈরি হয়। এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা আসতে পারে। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্মেলন সেটা হচ্ছে ইয়াল্টা সম্মেলন। কি হলো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আমি দেখতে পাচ্ছি না কেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার, এই যে ইয়াল্টা যেই সম্মেলন যেটা বলা হয়, ইয়াল্টা এটা কি স্যার রাশিয়ার কোনো শহরের নাম বা সোভিয়েত হ্যাঁ ইউনিয়ন হ্যাঁ, তৎকালীন? তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শহরের নাম। জি স্যার। কিন্তু আমার স্ক্রিন কোথায় চলে গেল? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, okay. পরবর্তীতে ইয়াল্টা সম্মেলন, যেটা 1945 সালে, ফাইনালি আমরা চলে আসছি আমাদের লক্ষ্য বস্তুতে। আমরা আমাদের সময়ে চলে আসছে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবনায় একটা নিরাপত্তা পরিষদের, এখানে যে বিষয়টা বোঝা দরকার, নিরাপত্তা পরিষদের ভোটের কাঠামো তৈরি হয়। তো নিরাপত্তা পরিষদের ভোটের কাঠামো আসলে তৈরি করা লাগতেছে, সেটা তৈরি করা লাগতেছে এখান থেকেই। পরবর্তীতে কিন্তু পরবর্তী ওয়ার্ল্ডে এখান থেকে একটা শব্দ চলে আসবে যেটাকে বলে পোলারাইজেশন। হ্যাঁ, বা শক্তির মেরুকরণ। হুম, বা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী লম্বা সময় ধরে চলছে, যে যেটাকে আমরা বলি কোল্ড স্নায়ুযুদ্ধ। তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে, যে কোন দেশে যুদ্ধ হবে, কোন দেশে যুদ্ধ হবে না, কোন দেশের পক্ষ নিবে জাতিসংঘ, কোন দেশের পক্ষ নিবে না, এইসব বিষয়গুলো কিন্তু নিরাপত্তা পরিষদের যে 5টা সদস্য তাদের ভেটোর মাধ্যমে নির্ধারিত হবে। এবং এই যে ভেটো পাওয়ার বলতে একটা বিষয় থাকবে, এবং সেই বিষয়টা ইয়াল্টা সম্মেলনে নির্ধারিত হয়। তো এই জন্য হচ্ছে ভেটো পাওয়ারের জন্য ইয়াল্টা সম্মেলন গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি আসে যে ভেটো ক্ষমতা কোন সম্মেলন থেকে আসছে, তাহলে কিন্তু ইয়াল্টা সম্মেলন আনসার হবে। কিংবা যদি বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোন সম্মেলন থেকে তৈরি হয়েছে, তাহলেও কিন্তু আনসার হবে ইয়াল্টা সম্মেলন। তো এটা হচ্ছে 25 এপ্রিল 1945-এ সান ফ্রান্সকোতে জাতিসংঘের সম্মেলন আহ্বান করে, যাতে হচ্ছে উম ডাম ডামবার্টন ওকসের আনুষ্ঠানিক আলোচনা প্রস্তাবিত লাইনগুলো, এগুলো করা লাগবে না। এরপরে হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন, এটাও গুরুত্বপূর্ণ। 1945 সালের 26শে জুন দেশের প্রতিনিধিরা 111টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদে ফাইনালি সাইন করে। যেটা আমরা একটু আগে পড়েছি যে জাতিসংঘ সনদে 50টি দেশ সাইন করে। পরীক্ষায় আসে যে কতটি দেশ সাইন করে, পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু আনসার হবে 51টি দেশ, 50টি দেশ কিন্তু আনসার হবে না। কিন্তু সাইন করে আসলে 50টি দেশ। ঠিক আছে, তো এই যে 50টি দেশ সাইন করে, আবার চলে গেছে।
ওকে, এই যে 50টি দেশ সাইন করে সেখানে একটা দেশের নাম নাই, সেটা হচ্ছে পোল্যান্ড। তো পোল্যান্ড হচ্ছে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সাইন করতে পারে না, কিন্তু পোল্যান্ড হচ্ছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, এটা ধারণা করা হয়েছে বা এটা মেনে নেওয়া হয়েছে যে পোল্যান্ড ওইখানে থাকবে। যার কারণে পোল্যান্ড পরবর্তীতে সাইন না করলেও পোল্যান্ডকে ধরে নিয়ে এটা 51টা দেশ সাইন হয়। সুতরাং পরীক্ষা যদি আসে কয়টা দেশ সাইন করেছে, তাহলে কিন্তু 51টাই আনসার হবে, 50টা আনসার হবে না। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন, যেখানে জাতিসংঘ সনদ ফাইনালি সাইন হয় সবগুলা রাষ্ট্রের দ্বারা। আচ্ছা, তাহলে জাতিসংঘ কেন তৈরি হয়? এটা হচ্ছে রিটার্নের প্রশ্ন, যে জাতিসংঘ তৈরি হওয়ার উদ্দেশ্যটা কি। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ড সমন্বয় করা কেন্দ্র হিসাবে কাজ করা। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়া অনেকগুলা অফিস আছে, জেনেভা, নাইরোবি, ভিয়েনা, হেগ, সব শহরে অফিস আছে। এবং সদর দপ্তরে জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র $8.5 মিলিয়ন উনি এটা ব্যয় করেন এবং জাতিসংঘকে তিনি এই জমি দান করেন। এটা পরীক্ষায় আসে যে কে জাতিসংঘকে জমি দান করেন। হ্যাঁ, জন ডি রকফেলার জুনিয়র। আচ্ছা, এবার হচ্ছে জাতিসংঘের যে ভিতরের কাঠামো, আমরা সেই কাঠামো গুলাতে যাবো যে জাতিসংঘ আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এই এই কাঠামোগুলো হচ্ছে প্রথমে জাতিসংঘের যে সবচেয়ে শক্তিশালী পরিষদ বা জাতিসংঘের যে বেস, জাতিসংঘের যে পরিষদের মাধ্যমে আসলে সব সিদ্ধান্ত গ্রহণ হয়, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। সেখানে 5টা স্থায়ী সদস্য আছে, তোমরা জানো, যে হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং হচ্ছে চায়না। তো চায়না প্রথমে ছিল না, চায়নার জায়গায় ছিল তাইওয়ান, তারপরে হচ্ছে তাইওয়ানকে রিপ্লেস করে হচ্ছে চায়না আসে এবং এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী দেশ। এরপরে যদি বলো যে সদস্য সংখ্যা কত, তাহলে হচ্ছে 2016 পর্যন্ত হিসাব অনুযায়ী, বা এটাই হিসাব, যে 193টা জাতিসংঘের সদস্য। তার মধ্যে দুইটা দেশ না, দুইটা হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র, যেটার মধ্যে একটা হলো তাইওয়ান, যেটা আমি বললাম যে চীনকে রিপ্লেস করে আসছে, আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। হ্যাঁ, আরো কিছু অস্বীকৃত এলাকা আছে এর মধ্যে, যেমন ট্রান্সনিয়া, উত্তর সাইপ্রাস জাতিসংঘের। এবং তারপরে হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিনও জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ফিলিস্তিন কিন্তু জাতিসংঘের পুরো সদস্য না, বা জাতিসংঘে ফিলিস্তিনকে কোনো রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয় নাই। এটা পরীক্ষা আসে জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মর্যাদা দিয়েছে কিনা। আর জাতিসংঘের সর্বশেষ যোগদানকারী সদস্য, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে দক্ষিণ সুদান, যেটা সুদান থেকে আলাদা হয়েছিল 2011 সালের 14 জুলাই। এটা পরীক্ষায় আসে যে দক্ষিণ সুদান কখন সৃষ্টি হয়। 2011 সালের 14 জুলাই, যেটা 193তম সদস্য হিসাবে জাতিসংঘের যোগদান। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আমি বলে ফেলছি। আহ নিরাপত্তা পরিষদ নিয়ে আমরা আরো পড়বো যে নিরাপত্তা পরিষদ কিভাবে কাজ করে, নিরাপত্তা পরিষদের গঠন। তার আগে তার আগে যেটা প্রশ্ন আছে যে জাতিসংঘের আসলে সংস্থা কয়টা। জাতিসংঘের হচ্ছে 6টা সংস্থা, যেটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, আমরা জানি। একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে ইকোসক, মানে হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এরা হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক এবং সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ওসি পরিষদ, এটা এখন নাই। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, যেটার সদর দপ্তর নেদারল্যান্ড হেগে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো মামলা আছে। আমাদের যুদ্ধ অপরাধীদের বিচারের সময় আদালতের ভূমিকা ছিল। এখন যে ইসরায়েলে ফিলিস্তিনিরা আক্রমণ করতেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে, ফিলিস্তিনিদেরকে ভূমি থেকে বাস্তুচ্যুত করতেছে, এটা তো এই আদালতের মামলা আছে। এই আদালতে মামলা হইলে মামলার রায় হয়, মামলার রায় কিন্তু জাতিসংঘের যে আহ, সদস্য রাষ্ট্রগুলো, সে সদস্য রাষ্ট্রগুলো কিন্তু মামলার রায় মানতে বাধ্য মোটামুটি বলা যায়, কিন্তু একদম বাধ্য না। আর জাতিসংঘের যারা সদস্য রাষ্ট্র না, তারা তো মামলা রায় মানতে কোনোভাবেই বাধ্য না। তারপরে জাতিসংঘের যারা সদস্য রাষ্ট্র, তাদেরকে মামলা রায় মানার জন্য চাপ দেওয়া যায়। এছাড়াও অনেকগুলো অর্গানাইজেশন আছে জাতিসংঘের আন্ডারে, যেমন ডব্লিউএইচও আছে, ইউনেস্কো আছে, ইউনিসেফ। এগুলো আমরা আবার ডিটেলে পড়বো, কোথায় কোনটা। তো এটা আমরা কি করলাম, জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো হচ্ছে 6টা। তো পরীক্ষা আছে জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টা, 6টা, এবং এদের মধ্যে কোনটা কি, এই নামগুলো তোমাদের শিখতে হবে। জাতিসংঘের প্রধান নির্বাহী মানে হচ্ছে জাতিসংঘের চিফ এক্সিকিউটিভ হলেন মহাসচিব। 1917 সালে 1 জানুয়ারি থেকে মহাসচিব পদে আছেন হচ্ছে পর্তুগালের নাগরিক, রাজনীতিবিদ, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভাইরা গুতারেস। তোমরা শুধু গুতারেস মনে রাখলেই হবে। এখন পর্যন্ত তিনি আছেন।
এই তো জাতিসংঘের ভাষা, এটাও পরীক্ষা আসে। জাতিসংঘের কয়টা ভাষা আছে? 6টা ভাষা আছে। প্রথম হচ্ছে আরবি, চীন, ইংরেজি, ফ্রান্স, রুশ এবং স্পেন। এটা হচ্ছে জাতিসংঘের 6টা ভাষা। তবে সচিবালয়ে 2টা ভাষা ব্যবহার হয়, ইংরেজি এবং ফরাসি, মানে ফ্রেঞ্চ। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই 2টা ভাষা বেশিরভাগ অর্গানাইজেশনের ভাষা কিন্তু এই 2টা। তোমরা দেখবা যে জাতিসংঘের ভাষা 6টা, আর নাহলে বেশিরভাগ অর্গানাইজেশনের ভাষা হচ্ছে 3টা। এবং 3টার মধ্যে একটা হচ্ছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর বাকি একটা হচ্ছে ইংলিশ, এবং বাকি একটা হচ্ছে ফ্রেঞ্চ। এই 2টা ভাষা কমন পাবা, কারণ হচ্ছে ইংলিশ স্পিকিং এবং ফ্রেঞ্চ স্পিকিং অনেকগুলো কান্ট্রি আছে। এবং তোমরা যারা ভাষা শিখতে চাও তারা হচ্ছে ফ্রেঞ্চ ভাষাটা শিখবে। ইংরেজিতে তোমরা পারোই মাসাল্লাহ, ঠিক আছে, 12 বছর পড়ছো অ্যাটলিস্ট। হুম। তো এর বাইরে যদি কোনো ভাষা শিখতে চাও তাহলে ফ্রেঞ্চ ভাষা শিখবে। এবার হচ্ছে আমাদের প্রিলি এবং রিটেনের এবং ভাইবার যে প্রশ্নগুলো আছে, আমি সেগুলো আস্তে তোমাদেরকে বলবো যে কোনগুলা কিভাবে পরীক্ষায় আসছে। জাতিসংঘের পরিচিতি: ফ্রাঙ্কলিন রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন। আমি বলেছি যে একটা অনুষ্ঠানে জাতিসংঘের নামকরণ করা হয় 1942 সালে, তখন ফ্রাঙ্কলিন রুজভেল্ট জাতিসংঘের নাম দেয়। প্রতিষ্ঠাতাকালীন সদস্য আমি বলেছি 51টা, যদিও স্বাক্ষর করেছে 15টা সাংস্কৃতিক সম্মেলনে, কিন্তু পোল্যান্ড সেখানে উপস্থিত ছিল না। কিন্তু উপস্থিত না থাকা সত্ত্বেও পোল্যান্ডকে সেখানে সদস্য গণ্য করা হবে। পোল্যান্ড হচ্ছে 15 অক্টোবর সাইন করে, কিন্তু জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড সাইন করে, এই জন্য সে তার জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। এই স্লাইড আমি পুরোটাই দিয়ে দিব গ্রুপে, তোমরা পেয়ে যাবা। এরপরে হচ্ছে প্রতি বছর 24শে অক্টোবর। স্যার স্যার বলো। স্যার এই যে বলো। আমরা জানি যে জাতিপুঞ্জ বা স্যার হম হম হম, শুনতেছি আমি, বলো। জি স্যার, এই যে আমরা জানি যে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস এর প্রতিষ্ঠাতা হলো মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। তাহলে কি স্যার আমরা যদি প্রশ্নে আসে যে জাতিসংঘের প্রতিষ্ঠাতা কে, তাহলে কি আমরা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাম দিতে পারি? জাতিসংঘে সরাসরি কোনো প্রতিষ্ঠাতার নাম নাই, তোমাদের স্যার ওইরকম কোনো শুনতে প্রশ্ন পাচ্ছেন? আসবে না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। জাতিসংঘে সরাসরি কোনো প্রতিষ্ঠাতা নাই যে তোমাকে এই ধরনের প্রশ্ন করবে যে জাতিসংঘের প্রতিষ্ঠাতা ও কে। হ্যাঁ, উইড্রো উইলসনকেও জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা বলা হয় না, বলা হয় যে জাতিপুঞ্জের যে একটা যে জাতিপুঞ্জ লাগবে এই ধারণা সর্বপ্রথম কে প্রচার করেন, কিংবা সর্বপ্রথম কে আলোচনা করেন, কিংবা কার উদ্যোগে এটা হয়, তখন আমরা উইড্রো উইলসনের নাম, ঠিক আছে। কিন্তু সরাসরি কিন্তু প্রতিষ্ঠাতা এত বড় রাজনৈতিক আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে, কিন্তু সরাসরি প্রতিষ্ঠাতা থাকে না, স্যার ঠিক আছে। স্যার হ্যাঁ, বলো। কথা খুবই স্যার ভেঙে ভেঙে আসছে স্যার, মানে মনে হয় নেটওয়ার্ক বাকিরা প্রবলেম। কি বাকিরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে, স্যার সম্ভবত কথা ওনার আসলে ওখানে প্রবলেম। ভেঙে ভেঙে আসতেছিল তো স্যার। তোমার কথাও আমি ভেঙে ভেঙে শুনতেছি, ঠিক আছে। আমার মনে হয় যে তোমার নেটওয়ার্কই সমস্যা। বাকিদের কি কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? একজন না বলো স্যার, তো। আমাদের প্রবলেম সম্ভবত ওনার হ্যাঁ হ্যাঁ, ওনার আমার কথাই মনে শুনতে হয় আসছে। বৃষ্টির কারণে নেট একটু সমস্যা করতেছে। হ্যাঁ, একটু দাঁড়াও। তোমাদের অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি আর একটা কাজ করতেছি। তোমরা খেয়াল করবা যে আমি কোন জায়গায় কি প্রশ্নের কথা বলি, কোন জায়গায় কোনটা রিটেনের জন্য বলি, কোনটা প্রিলির জন্য বলি, এগুলো কিন্তু তোমরা খেয়াল করবা, ঠিক আছে। এগুলা খেয়াল না করলে কিন্তু তোমরা ভুলে যাবা যে আমি কোন পয়েন্টটা কিসের জন্য বলছি। তো ঠিক আছে, আমার কাজ শেষ। হুম, তোমাদের তো আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে পোল্যান্ডকে আমি বারবার বলছি, পোল্যান্ড আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে, পোল্যান্ড নিয়ে আর কথা বলা লাগবে না। তো 24শে অক্টোবর যেহেতু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, তো 24শে অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে যে জাতিসংঘ দিবস কোনটা। হ্যাঁ, তো এটা তুমি মুখস্থ করে ফেলবে যে 24শে অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। এবং 1995 সালে, এটা স্বীকার দরকার না, সে 50 বছরে সে সুবর্ণ জয়ন্তী পালন করবে, এটা স্বাভাবিক বিষয়। তো জাতিসংঘের মূল মোটো, যেটা পরীক্ষা আসছে যে জাতিসংঘের মূল মোটো কি, জাতিসংঘের মূল মোটো হচ্ছে ইটস ইউর ওয়ার্ল্ড। এটা আপনার পৃথিবী, বা এটা তোমার পৃথিবী, এটা তোমাকে রক্ষা করতে হবে, অন্য কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না।
মেইন কথা হচ্ছে এটা যে পৃথিবীটাকে শান্ত, সুন্দর এবং বাসযোগ্য করে রাখতে হবে। এটা হচ্ছে জাতিসংঘের মূল মোটো। তো জাতিসংঘের মূল কাজ কি? জাতিসংঘের মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক যত বিরোধ হয় সেই বিরোধগুলো জাতিসংঘ মিটানোর চেষ্টা করে। তো যেমন তোমরা এখন দেখতেছো যে রাশিয়া ইউক্রেন বিরোধ হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তো জাতিসংঘ এখানে চেষ্টা করে, বিভিন্ন বিবৃতি দিয়েছে, বিভিন্ন ভাবে সতর্কতা বিবৃতি দেয়। তারপরে হচ্ছে গিয়ে রাশিয়ার উপরে অনেকগুলো স্যাংশন দেয় যে এটা করা যাবে না, রাশিয়ার তারপরে রাশিয়াকে এই পণ্য আমদানিতে স্যাংশন দেয়, ওই পণ্য আমদানিতে স্যাংশন দেয়। কিন্তু রাশিয়া যেহেতু আহ সিকিউরিটি কাউন্সিলের সদস্য, সুতরাং সেভাবে করতে পারে না। একজন প্রশ্ন করছে বাংলা বিচরণ অংশ মানে কি ভাই? আচ্ছা, ইংলিশে ভোকাবুলারি ফ্রেজ এন্ড ইডিয়মস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পিলিতে কত মার্ক আছে? স্যার এগুলা কোনোভাবেই মনে থাকে না। আচ্ছা, এইগুলা আমি পরীক্ষা নিব, ঠিক আছে? ভোকাবুলারি আমি পরীক্ষা নিব, বেশ কয়েকটা পরীক্ষা নিব, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো আমি পরীক্ষা নিব। ওই পরীক্ষার সময় আমি তোমাদেরকে 1-200 দিব, ওগুলাই পড়বা, ওগুলা থেকেই আসবে। আর এগুলা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। ভোকাবুলারির বিষয়টা হচ্ছে, ভোকাবুলারি তোমাদের সবার মনে থাকে? কারো মনে থাকে? সে বলো তো দেখি আমার ভোকাবুলারি মনে থাকে। আছে কেউ এরকম যার ভোকাবুলারি মনে থাকে? আচ্ছা, সে স্যার আরেকটা প্রশ্ন করছে যে এটাতে পিলিতে পাসিং মার্ক আসবে কিনা। পিলিতে পাসিং মার্কের জন্য ভোকাবুলারি, ইডিয়ম, ফ্রেজ কিংবা তোমার ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনো দরকার নাই। পিলিতে পাসিং মার্ক আমি তোমাকে আগে বলছি, পিলিতে পাসিং মার্ক হচ্ছে সর্বোচ্চ 120। 120 হচ্ছে সর্বোচ্চ পাইতে হয়। তাও 120 এখন পর্যন্ত কোনো সময় কাটমার্ক ছিল না। কাটমার্ক সবসময় সর্বোচ্চ 112, 115 এরকম। 120 পাইতে হলে আমি যেটা সেফ মনে করি আনসার হচ্ছে 140 বা 145 আনসার করা। এর মধ্যে 145 পর্যন্ত শিওর আনসার করলে তোমার আসলে এখানে কোনো ভয় নাই। 145-50 যদি শিওর আনসার করো তাও তোমার 50টা প্রশ্ন কিন্তু বাদ যাচ্ছে, 50টা প্রশ্ন তোমাকে টাচ করতে হচ্ছে না। তো বুঝতেই পারতেছো যে তুমি অনেক কিছু বাদ দিতে পারবা, কিন্তু তোমাকে তার আগে তো প্রশ্ন বুঝতে হবে যে আমি আসলে কি বাদ দিব, কি বাদ দিব না। ঠিক আছে, ভোকাবুলারির জন্য আমি তোমাদেরকে যেটা বলবো যে ভোকাবুলারি আসলে মনে না থাকার কারণ কি? মনে না থাকার কারণটা কেউ বলতেছে না। সবাই বলতেছে ভোকাবুলারি মনে থাকে না। ইংলিশ টিচাররা আবার নতুন নতুন নিয়ম বের করে ভোকাবুলারি মনে রাখার, যেগুলো কোনোটাই ইফেক্টিভ হবে না। তোমার মেইন কারণ হচ্ছে ভোকাবুলারিটা তোমার ডেইলি ইউজের মধ্যে নাই। তুমি ভোকাবুলারি প্রতিদিন যা কথা বলতেছো সেগুলোর মধ্যে কোথাও কিন্তু ভোকাবুলারি শব্দগুলো ব্যবহার হচ্ছে না। এটা হচ্ছে তোমার মূল কারণ। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমি যে শব্দটা শিখতেছি সেই শব্দটা আমি ব্যবহার করতেছি না, তাহলে সেই শব্দটা আমার মনে থাকবে কেন? বাংলা শব্দ কি তুমি প্রতিদিন মনে করে করে আহ কথা বলো? অটোমেটিক মনে পড়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ তুমি কারো কাছ থেকে শুনতেছো, কোথাও গিয়ে কোনো পড়তেছো বা কিছু একটা লিখতেছো এবং ফাইনালি বলতেছো, অর্থাৎ 4টা মিডিয়াম কাজ করতেছে: স্পিকিং, লিসেনিং, রাইটিং এন্ড রিডিং। এখন ভোকাবুলারি তুমি যেগুলো শিখতেছো সেখানে তুমি যদি 4টা মিডিয়াম ইউজ না করো তাহলে কিন্তু তোমার এই ভোকাবুলারি মনে থাকবে না। তো ভোকাবুলারির জন্য তোমাকে 4টা মিডিয়াম ইউজ করতে হবে। কিভাবে করতে হবে? প্রথমত ভোকাবুলারিটা তুমি শিখবা। শিখার পরে ধরো ভোকাবুলারি আমরা কিভাবে শিখি, সিনোনিম অ্যান্টোনিম অনুসারে শিখি। তো ভোকাবুলারি যখন তুমি শিখবা, শিখার পরে তুমি এটা তোমার মোবাইলে রেকর্ড করে নিবা যে এখানে প্রথমে ওয়ার্ডটা বলবা, তার সাথে 10টা সিনোনিম বলবা, তার সাথে 10টা অ্যান্টোনিম বলবা। তাহলে হচ্ছে কি 20টা ওয়ার্ডের একটা রেকর্ডিং তৈরি হলো। এরপরে তোমার যখন ফ্রি টাইম থাকবে তুমি সে রেকর্ডিংটা শুনবা, তাহলে হিয়ারিং হইলো। তুমি যেটা পড়ছো তাহলে রিডিং হইলো। তুমি যে বলছো নিজে নিজে তাহলে স্পিকিং হইলো। আর ফাইনালি এরপরে তুমি লেখার চেষ্টা করবে, তাহলে রাইটিং হইলো। এসব বিষয় যখন তুমি বারবার বারবার করতে থাকবা তখন গিয়ে ভোকাবুলারি তোমার মনে থাকবে। এর আগে তুমি যত বড় আইনস্টাইন হও না কেন তোমার ভোকাবুলারি মনে থাকবে না। তো আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে আসলে ভোকাবুলারি মনে রাখতে পারবে। আমি নিজেও এই প্রসেসে করতাম, আমাদের সময়টা স্যার আসলে এত ভালো ভালো ডিভাইস ছিল স্যার, না। হ্যাঁ, আমি যদি স্যার এই যে প্রত্যেক বলো। স্যার হুম। স্যার যদি প্রত্যেকদিন ইংলিশ নিউজ পেপার বা বাংলা নিউজ পেপার পড়ে আমি যদি 10টা করে করে ভোকাবুলারি শিখি, মানে বাংলাই হোক বা ইংরেজি হোক, এটা কি কতটুকু ইফেক্টিভ হবে স্যার আমার জন্য? আচ্ছা দেখো, ইংলিশ নিউজ পেপার থেকে তুমি যে ভোকাবুলারিটা পাচ্ছ এটা হচ্ছে রাইটিং ভোকাবুলারি, মানে এটা তোমার রাইটিং এর জন্য লাগবে। হ্যাঁ, এটা যখন তুমি কোনো রচনা লিখবে ইংলিশে, কোনো নিবন্ধ, প্রবন্ধ, আর্টিকেল লিখবা বা ইংলিশে প্রশ্ন আনসার করবা তখন কাজে দিবে। কিন্তু পরীক্ষা প্রিলিতে যে ভোকাবুলারিটা আসবে সেটা তো এই ভোকাবুলারি আসবে না।
প্রিলিতে ভোকাবুলারি যেটা আসবে সেটা হচ্ছে প্রিলির স্টাইলে প্রশ্ন থেকে ভোকাবুলারি আসবে। এই ভোকাবুলারি হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1-2 একটা ভালো বই আছে, ওই বই থেকে প্রশ্নগুলো আসে, ওয়ার্ড স্মার্ট 1-2। ওই বই থেকে তোমাকে পড়তে হবে। যারা ইংলিশ নিউজ পেপার থেকে ওয়ার্ড নিচ্ছ তারা শুধুমাত্র রাইটিং এর জন্য ওয়ার্ড নিবা। সেটার নিয়ম হচ্ছে তুমি যে ওয়ার্ডটা নিবা সে ওয়ার্ডটা হচ্ছে ধরো ইমানসিপেশন, মানে হচ্ছে আহ মুক্ত করা বা বিলুপ্ত করা বা দারিদ্র্য বিমোচন। হুম, এরকম ওয়ার্ড তুমি নিচ্ছ। তো সেই ওয়ার্ডটা তুমি প্রথমে বাংলায় লিখবা, বাংলায় লেখার পর সেটা ইংলিশ লিখবা, এবং ইংলিশ লেখার পর তুমি যখন রিভিউ করবা, প্র্যাকটিস করবা, তখন তুমি বাংলা টু ইংলিশে প্র্যাকটিস করবা। আর নাহলে দেখবা যে রাইটিং এ পরীক্ষাতে গেলে তোমার কোনোভাবেই ইংলিশ ওয়ার্ডটা মনে আসতেছে না, কারণ তুমি ইংলিশ টু বাংলা পড়ছো। ইংলিশ ওয়ার্ডটা বললে তুমি বাংলা বলতে পারবা, বাট বাংলা তুমি তো যখন ইংলিশ রাইটিং লিখবা তুমি মাথায় তো চিন্তা করবা বাংলায়, ঠিক না? মাথায় তো আর ইংলিশে চিন্তা করবা না। সুতরাং এই জন্য আমাদের স্টুডেন্টরা ওয়ার্ড মনে রাখতে পারে। সো প্রিলির ভোকাবুলারি এক জিনিস, রিটেনের ভোকাবুলারি এক জিনিস। আবার দেখো প্রিলির ভোকাবুলারি কি রিটেনে ব্যবহার করাটা কিন্তু বিপজ্জনক। হ্যাঁ, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। প্রিলিতে যে ভোকাবুলারি গুলো শিখবা তার 90% ভোকাবুলারি রিটেনে ইউজ করা যাবে না, কারণ এগুলা খুবই হার্ড মিনিং, খুবই জাগাল মিনিং। এগুলাকে তুমি যদি রিটেনে নিয়ে আসো তাহলে কিন্তু এগুলো জার্গন হয়ে যাবে, ঠিক আছে? এগুলা অর্থ যিনি তোমার খাতা দেখবে সে কিন্তু এগুলার অর্থ বুঝবে না, এবং এগুলো অ্যাপ্রোপ্রিয়েট অর্থও হবে না। কারণ হচ্ছে কি তুমি শুধু ইংলিশ টু ইংলিশ শিখতেছো, ওটার অ্যাপ্রোপ্রিয়েট বাংলা কিন্তু তুমি জানো না। সুতরাং নিউজ পেপার থেকে যে ভোকাবুলারি কালেক্ট করবা সেটা হচ্ছে রিটেনের ভোকাবুলারি। আর নর্মাল যে ভোকাবুলারি তুমি প্রিলির জন্য শিখবে সেটা হচ্ছে প্রিলির ভোকাবুলারি। এর বাইরে কিছু ভোকাবুলারি তোমাকে শিখতে হবে ভাইভাতে গিয়ে, সেটা হচ্ছে স্পিকিং এর ভোকাবুলারি। তারপরে গিয়ে তুমি আসলে জিনিসটা ফাইনালি পারবা, ঠিক আছে? তো এটা আসলে সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ভোকাবুলারি সেশন শেষ। ভোকাবুলারি আমি পড়াবো। আমি যদি ইংলিশের টিচার না, কিন্তু আমি তোমাদেরকে মিনিমাম যেটা দরকার সেই ভোকাবুলারি কিভাবে কোন ভোকাবুলারি এগুলো শিখবা, কোনগুলা রিটেনের ভোকাবুলারি, কোনগুলা ভাইবার ভোকাবুলারি, কোনগুলা প্রিলির ভোকাবুলারি, এগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে শিখাই দেবো, ঠিক আছে? ওকে, আমরা কতদূর আসছি? আমরা আসছি হচ্ছে 24শে অক্টোবর জাতিসংঘ দিবস। জাতিসংঘের যে স্লোগান, মোটো আর স্লোগান কিন্তু এক জিনিস না। মোটো মানে হচ্ছে তোমার বেস কি, মানে তুমি আসলে কি চাও। আর স্লোগান হচ্ছে যেটা তুমি বলবা সব জায়গায় যে আমরা আসলে পিস, ডিগনিটি এন্ড ইকুয়ালিটি অন এ হেলদি প্ল্যানেট। হ্যাঁ, মানে আমরা এই প্ল্যানেটটাকে হেলদি করতে চাই, এই গ্রহটাকে আমরা সুস্থ করতে চাই কিভাবে? পিস, ডিগনিটি এন্ড ইকুয়ালিটি দিয়ে। জাতিসংঘ যে সনদ সেটা হচ্ছে আর কি ওয়ার্ল্ড ম্যাকলিশ। পরীক্ষা আসতে পারে, দুই একবার আসছেও সনদের রচয়িতাকে। আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, আমি আগেও বলছি। জাতিসংঘের সদর দপ্তরের যে স্থপতি তার নাম হচ্ছে ডব্লিউ হ্যারিসন, মানে যে আর্কিটেক্ট জাতিসংঘের সদর দপ্তর তৈরি করেছেন যিনি। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর আমি বলেছি সুইজারল্যান্ডের জেনেভায়, তার সাথে আরো কয়েকটা জায়গা আমি বলেছি, হেগ আছে, নাইরোবি আছে। এগুলো তোমরা মনে রাখতে হবে। জাতিসংঘের 6টা ভাষা বলে ফেলেছি, কার্যকরী ভাষা বলে ফেলেছি। জাতিসংঘের সদস্য 9। তাইওয়ান বলেছে এরা পর্যবেক্ষক রাষ্ট্র, ভ্যাটিকান সিটি, কসোভো, ফিলিস্তিন। হ্যাঁ, এরা হচ্ছে জাতিসংঘের সদস্য না। তো 1912 সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। এটা কিন্তু 1912 সাল থেকে, এখন থেকে না। হ্যাঁ, তো ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন এগুলো হচ্ছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ। দুইটা কথাই তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে স্থায়ী পর্যবেক্ষক দেশ, মানে হচ্ছে সবসময় জাতিসংঘ থেকে পর্যবেক্ষণ করছে। আর একটা হচ্ছে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র, মানে সদস্য না কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘের বর্তমান সদস্য, সর্বশেষ সদস্য বলেছি এগুলা। বর্তমান সদস্য 193, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। জাতিসংঘের সবচেয়ে ছোট দেশ হচ্ছে নাইরু, এবং আয়তনে সবচেয়ে ছোট এবং হচ্ছে মোনাকো। ইন্দোনেশিয়া 1965 খ্রিস্টাব্দে জাতিসংঘ থেকে পদত্যাগ করে আসে, আবার 1966 সালে পরের বছরে জাতিসংঘে ফেরত আসে। তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিল, আমি বলেছি, এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছিল। বাট এখন তাইওয়ান আর নাই, তাকে চীন রিপ্লেস করেছে। যতদিন তাইওয়ান ছিল ততদিন চীন ছিল না। 1971 সালে, অর্থাৎ যে সালে আমরা স্বাধীন হই, সেখানে কিন্তু চীনের কাছে যা তাইওয়ান তার সদস্য পদ হারায়। হম, এবং জাতিসংঘের রেডিও বাংলা শুরু হয় 2013 সালে। রেডিওর কথা পরীক্ষা আসার কোনো পসিবিলিটি নেই, তো এটা important। পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর কাজ কি?
পর্যবেক্ষক রাষ্ট্রের কোনো কাজ নেই, জাতিসংঘ এই রাষ্ট্রগুলোকে পর্যবেক্ষণ করতেছে। মানে এই রাষ্ট্রগুলো জাতিসংঘ সদস্য মর্যাদা দিতে পারতেছে না, কিন্তু জাতিসংঘ এই রাষ্ট্রগুলোকে নিয়ে কনসার্ন, জাতিসংঘ এই রাষ্ট্রগুলোকে নিয়ে স্টেটমেন্ট দেয়। জাতিসংঘ যখন কোনো রাষ্ট্রকে নিয়ে স্টেটমেন্ট দিবে, প্রথমত সেটা রাষ্ট্র হইতে হবে। ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, বা কিছু দেশ দিয়েছে যেগুলো মুসলিম কান্ট্রি, তারা দিয়েছে, ওআইসি থেকে দিয়েছে, কিন্তু আসলে ফাইনালি ফিলিস্তিন কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা এখনো পায়নি। তো এই জন্য জাতিসংঘ তাকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে রেখেছে, মানে জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষণে রেখেছে। ফিলিস্তিনে কোনো ঘটনা হলে, ইসরায়েল যখন হত্যাকাণ্ড করে, তখন জাতিসংঘ কিন্তু নিন্দা জানায়, ইউএসএ কে দিয়ে প্রেসার দেয়, বা ওআইসি কে ওআইসি জাতিসংঘকে বলতে পারে যে ফিলিস্তিন আপনার পর্যবেক্ষক দেশ, সেখানে আপনার একটা স্টেটমেন্ট দরকার। বা জাতিসংঘের যে সহযোগী সংস্থাগুলো আছে, আন্ডারে যে সংস্থাগুলো আছে, যেমন ডব্লিউএইচও ফিলিস্তিনে পাঠায় দেয়, ইউএনএইচসিআর কে ফিলিস্তিনে পাঠায়, হ্যাঁ, ওরা যেখানে গিয়ে সাহায্য করে। এই থ্যাংক ইউ ওকে, স্যার, বিষয়টা ক্লিয়ার করে। আমি এতদিন জানতাম যে এরাই সম্ভবত অন্য কোনো রাষ্ট্রকে পর্যবেক্ষণ করে, এরকমটা জানতাম। জাতিসংঘ ওদেরকে থ্যাংক ইউ। পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন হেল্প করে। সাধারণ পরিষদ, মানে জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সবচেয়ে বড় অংশ যেটা, এবং এখানে সবাই থাকে। জেনারেল অ্যাসেম্বলিতে প্রত্যেকটা দেশ একটা করে ভোট দেয়, বাংলাদেশও একটা করে ভোট দেয়। তবে যখন মিটিং হয়, প্রত্যেকটা দেশের 5 জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারে। এখন আবার তোমরা মনে করো না যে 5 জন প্রতিনিধি উপস্থিত থাকলে 57 জন 100 জন যায় কেন? ওরা হচ্ছে সফর সঙ্গী। হ্যাঁ, ওনারা ওই যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে থাকেন না, কিন্তু ফাইল রেডি করে দেওয়া, বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করা। যেমন ধরো আমাদের এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে জাতিসংঘে আছে, তো উনি হচ্ছে গিয়ে কার সাথে মিটিং করবেন, তার কি কি ফাইল রেডি করে দিতে হবে, কি এমইউ রেডি করে দিতে হবে, এটার জন্য একটা টিম লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে গিয়ে সফর সঙ্গীরা একভাবে যায়। তবে প্রত্যেকটা দেশের 5 জন প্রতিনিধি থাকতে পারে। এই 5 জন প্রতিনিধি কিন্তু সারা বছর ধরে জাতিসংঘে থাকে, মানে জাতিসংঘের সাথে কাজ করে। এর মধ্যে স্থায়ী প্রতিনিধি থাকে। ধরো বাংলাদেশের কোনো কনসার্ন বিষয় হলে কি সরাসরি আমাদের মাননীয় উপদেষ্টা বা মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন দিবে? বাংলাদেশে 5 জন প্রতিনিধি ঠিক করে দিবে, যাদেরকে ফোন দিবে যে এই বিষয়ে আমরা জানতে চাই, জাতিসংঘ বলে, বা এই বিষয়ে তোমাদের মতামত কি, বা এই বিষয়ে তোমাদের বিষয়গুলো আমাদেরকে জানো। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রে 5 জন করে প্রতিনিধি থাকবে, কিন্তু যখন ভোট দিবে তখন রাষ্ট্র একটাই ভোট দিবে। জাতিসংঘ প্রতি বছর সেপ্টেম্বরের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়। এই যে কিছুদিন, এই যে শুরু হলো, এটাই হচ্ছে সেপ্টেম্বর মাসে শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয়েছিল লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। ক্রিটিক্যাল ইনফরমেশন কাজে লাগলেও লাগতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের যিনি সভাপতি থাকে, তিনি 1 বছরের জন্য নির্বাচিত হয়, পরবর্তী বছর আরেকজন সভাপতি নির্বাচিত হয়। 1950 থেকে 53 যে কোরিয়া, অর্থাৎ কোরিয়াতে যে যুদ্ধ হয়েছিল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মিলে যে যুদ্ধ করছিল, সেই যুদ্ধ জাতিসংঘের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। 1945 জাতিসংঘ গঠন করার পরে 1950 to 53 যে যুদ্ধটা হয়, এটা জাতিসংঘের জন্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এবং সেই জন্য সে একটা রেজলিউশন করেছিল, যেটাকে বলে ইউনাইটিং পিস ফর রেজলিউশন। ঠিক আছে, শান্তির জন্য ঐক্য চুক্তি। তো এটা হচ্ছে এটা পরীক্ষায় আসে যে ইউনাইটিং পিস ফর রেজলিউশন বা শান্তির জন্য ঐক্য চুক্তি কার যুদ্ধে করা হচ্ছিল। এটা কোরিয়ার যুদ্ধ বলে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ। জাতিসংঘের সদস্য পদ আমরা লাভ করার 1 বছর পরে, 1974 লাভ করার 1 বছর পরে 1975 সালে সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়, এবং সেটা 1976 থেকে 78 সাল পর্যন্ত আমরা সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করি, মানে স্পিকারের মতো করে দায়িত্ব পালন করা আর কি। ঠিক আছে, যে মিটিং হয়, এই মিটিং এ দায়িত্ব পালন করে। ওকে, নিরাপত্তা পরিষদের কেউ কথা বললো তো? তো তোমাকে খুঁজে বের করতে হবে কে কথা বলতেছো। No, 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 business circle. Antes de que reír, clases de lavas. Ahí no. এই মিউট করো। Ini yang kurang. আচ্ছা, নিরাপত্তা পরিষদের 5টা সদস্য রাষ্ট্র, ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র, এগুলো তোমরা জানো। এছাড়া নিরাপত্তা পরিষদের 10টা অস্থায়ী রাষ্ট্র থাকে, যারা 2 বছরের জন্য নির্বাচিত হয়, 2 বছর পরে আবার 10টা অস্থায়ী রাষ্ট্র থাকে। এরাও হচ্ছে গিয়ে সেম কাজই করে, মানে নিরাপত্তা পরিষদকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, বিভিন্ন ফাইল পত্র দিয়ে, বিভিন্ন মিটিং রেজলিউশন নিয়ে ওরা কথা বলে, সেই জন্য সদস্য রাষ্ট্র থাকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে আমরা একটু ডিটেলে দেখি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 1965 সালের আগ পর্যন্ত আসলে 11টা সদস্য ছিল। 11টা সদস্য মানে 11টা স্থায়ী সদস্য ছিল না। স্থায়ী সদস্য সবসময় 5টাই ছিল, কিন্তু তার সাথে 6টা অস্থায়ী সদস্য ছিল। এই জন্য টোটাল 11টা, কিন্তু এখন 10টা অস্থায়ী সদস্য আছে, 5 জন স্থায়ী সদস্য আছে, টোটাল সদস্য হচ্ছে 15 জন। নিরাপত্তা পরিষদের যদি কোনো প্রস্তাব বাস্তবায়ন করতে হয়,
তাহলে যে 5টা স্থায়ী সদস্য আছে 5টা স্থায়ী সদস্যের কিন্তু সম্মতি লাগবে। তো বাকি যে অস্থায়ী সদস্য আছে সেখান থেকে 4টা অস্থায়ী সদস্যের সম্মতি লাগবে। এখন মজার বিষয় হচ্ছে যে 5টা স্থায়ী সদস্যের মধ্যে 5জন স্থায়ী সদস্য কিভাবে ভোট দিতে পারে। এখানে ভোট দিতে পারে একভাবে যে ভেটো দিতে পারে। না, এটা ঠিক না, এটা আমি মানি না, সুতরাং এটা হবে না। যেমন বাংলাদেশের যুদ্ধের সময় যুদ্ধবিরতি প্রস্তাব জাতিসংঘকে আনা হয়েছিল এবং সেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছিল যে না, আমি এটা যুদ্ধবিরতি মানি না। তো একবার যদি কোনো নিরাপত্তা পরিষদের সদস্য, যে কোনো সদস্য, একজন সদস্য যদি কোনো বিষয়ে ভেটো দেয় সেটা হবে না, সেটা কোনোভাবে জাতিসংঘের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু ভেটো না দিয়ে উনি ভোট নাও দিতে পারে, যে ঠিক আছে ভেটো দিলাম না, হ্যাঁ আমি কিছু বললাম না, ঠিক আছে, এরকম হইতে পারে। হ্যাঁ, তো আবার বলতে পারে যে হ্যাঁ আমি এটাতে সম্মত আছি। এইভাবে নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গঠন হয়। যেমন এখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, এখন যদি যুদ্ধবিরতি প্রস্তাব আনে সবার আগে তো রাশিয়া ভেটো দিবে যে না আমি মানি না যুদ্ধবিরতি। তাহলে সেই যুদ্ধবিরতি প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পাশ করার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই 5টা রাষ্ট্র মানে বিগ ফাইভ যদি কোনো যুদ্ধে জড়ায় যায় তাহলে সেই যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পাশ করা আসলেই সম্ভব না। এই বিষয়টা তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করবে যে কিভাবে ভ্যাটো কাজ করে। ভ্যাটো শব্দটা একটা ল্যাটিন শব্দ, পরীক্ষায় আসছে, এর অর্থ হচ্ছে আমি মানি না। ভ্যাটো হচ্ছে কোনো প্রস্তাবে সদস্যরা না বলা সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে 9টা ভ্যাটো প্রয়োজন। 5টা স্থায়ী রাষ্ট্র এবং কমপক্ষে অস্থায়ী রাষ্ট্র 4টা। 5টা স্থায়ী রাষ্ট্র সদস্যের ভ্যাটো প্রদানের ক্ষমতা আছে। আর যে কোনো সিদ্ধান্ত যদি তোমার সম্মতি আনতে হয় তাহলে 5 জনের ভোট, 9 জনের ভোট লাগবে। 9 জনের মধ্যে প্রথম 5 জনের ভোট পেয়ে গেলেই বাকি 4 জনের ভোট কোনোভাবে ম্যানেজ হয়। প্রথম 5 জনের মধ্যে যদি একজন বলে যে না এটা হবে না, তাইলে এটা আর হবে না। এখন ভাইভাতে প্রশ্ন করে যে আসলে এরকম স্ট্রিক্ট কেন? তখন এটার কারণ হচ্ছে যে বিগ ফাইভ মানে যে 5টা পাওয়ার আছে সে 5টা পাওয়ারের সম্মতি থাকবে না। এরকম মানে 5টার মধ্যে যদি 4টা সম্মতি নিয়েও কোনো কাজ করে তাহলে একটা পাওয়ার অসন্তুষ্ট হইতে পারে। তাহলে ওই একটা পাওয়ার হচ্ছে 4টা পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে। সুতরাং তো যুদ্ধই থামানো গেল না। জাতিসংঘের মেইন উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ থামানো। তো এই জন্য হচ্ছে 5টাকে সমান পাওয়ার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভেটোকে গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা হবে। প্রত্যেকটা ভেটোর অনেক দাম আছে। প্রত্যেকটা ভেটো যে কোনো সিদ্ধান্তকে অসম্মত গ্রহণ করে এবং জাতিসংঘের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য একটা ভেটোই যথেষ্ট। 1965 সালের আগ পর্যন্ত এটা আমি তোমাদেরকে পড়াইছি। জাতিসংঘের সদস্য যেগুলো আছে সেগুলোকে বিগ ফাইভ বা পি5। পি5 মানে হচ্ছে পাওয়ার ফাইভ, ঠিক আছে। যখন এর সাথে আমরা যোগ করেছি জার্মানিকে, জার্মানি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঢুকতে পারে না। তার সঙ্গত কারণ হচ্ছে জার্মানি অক্ষশক্তির আন্ডারে ছিল এবং জার্মানি অক্ষশক্তিকে লিড দিচ্ছিল এবং জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ হেরে গেছিল। তো এই কারণে জার্মানি এই বিগ ফাইভের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু জার্মানিকে এখনো বিশ্বের একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে গণ্য করা হয়। যার জন্য যদি বিগ ফাইভের সাথে তোমার যখন জার্মানিকে নিয়ে কোনো আলোচনা হয় তখন এই আলোচনাটাকে বলে P5+1, অর্থাৎ পাওয়ার 5+1। যেটা হচ্ছে যখনই +1 বলবে তুমি বুঝবে যে এখানে জার্মানির কথা বলা হচ্ছে। এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে এখানে P5+1 কারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 মাসের জন্য, এটা করার দরকার নাই। জাতিসংঘের নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টা স্থায়ী রাষ্ট্র ভোট সহ কমপক্ষে 9টি রাষ্ট্র, এগুলো আমি তোমাদেরকে বলেছি, এগুলো আর করতে হবে না। এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই। ভেটো ক্ষমতা কিভাবে আসছে? ভেটো ক্ষমতা একটা ল্যাটিন শব্দ, তোমাদেরকে বলেছি। জার্মানি হচ্ছে আমি মানি না। এখানে 5টা সদস্যের ভেটো ক্ষমতা আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি কোনো সদস্য দ্বিমত প্রস্তাব করে ভেটো প্রদান করলে সে প্রস্তাব আর অনুমোদিত হবে না। বারবার বলেছি, এটা মনে রাখতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ নয়, নন প্রসিডিউরিয়াল মাস্টার্স ওয়েতে ভেটো প্রয়োগ করতে পারে, অর্থাৎ তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না, কিন্তু তারা ভেটো দিতে পারে। যদি নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে নতুন কোনো সদস্য দেশ গ্রহণ করা হয় তাহলে সেই দেশ গিয়ে ভেটো দিয়ে আসতে পারে। মানে যদি কোনো নিরাপত্তা পরিষদ যদি কোনো ঘটনার কারণে, যেমন ধরো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে নিরাপত্তা পরিষদ মনে করলে এখানে ইউক্রেনের একটা ভেটো ক্ষমতার দরকার আছে, তখন ইউক্রেনকে নিরাপত্তা পরিষদ ভেটো দিবে, ভেটো ক্ষমতা দিবে, সেই একটা ভেটো দিয়ে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সেই ভেটো ক্ষমতার কেন্দ্রবিন্দু। 1911 সালে
1991 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর। তোমরা জানো যে 1991 সালে ইউএসএসআর ভেঙে যায়, আমরা পড়বো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে। এর সাথে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে সোভিয়েত ইউনিয়ন স্থলাভিষিক্ত হয় রাশিয়ান ফেডারেশন, যেটা ওদের দেশের নাম রাশিয়ান ফেডারেশন। আগে ছিল ইউএসএসআর। একটু হয়ে গেছে, এই জন্য আমি কিছু জিনিস বাদ দিচ্ছি। ইকোসক অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, যেটা হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন। আমরা কিন্তু ওই যে জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠনের নাম পড়তেছি না, সেই 6টা অঙ্গ সংগঠনের ডিটেলস পড়তেছি। রিটার্নে তোমার প্রশ্ন আসবে জাতিসংঘের অঙ্গ সংগঠন গুলা কি, বিস্তারিত বর্ণনা করুন। ভাইভাতে জিজ্ঞেস করবে ইকোসক কি, সিকিউরিটি কাউন্সিল কি, কে ভেটো দেয়, ভেটো দেওয়ার ক্ষমতাকে অর্পণ করা যায় কিনা কাউকে, একটা ভেটো দিলে কি হয়, ভেটো না দিয়েও কিভাবে ভেটো দেওয়া যায়, ভেটো না দিয়ে ভেটো দেওয়া হচ্ছে যে চুপ করে থাকা। হুম যে হচ্ছে গিয়ে, কারণ তোমার কোনো সিদ্ধান্ত সম্মত হইতে হলে তো 5টা মানে সিকিউরিটি কাউন্সিলের 5টা রাষ্ট্রের সম্মতি লাগবে। এখন ধরো কোনো বিষয়ে ফ্রান্স কি করলো, চুপ করে থাকলো, ভেটোও দিল না, ভোটও দিল না, তাহলে কি হবে? তাহলে ওটা হচ্ছে গিয়ে সম্মতি হইল না, তাহলে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তো এটা হচ্ছে কি, কিভাবে ভেটো না দিয়েও ভেটো দেওয়া যায়, এটা ভাইভাতে মজার মজার প্রশ্ন করে, ঘুরে ঘুরে প্রশ্ন করে। ইকোসক হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এটা হচ্ছে জাতিসংঘের ফ্যামিলি, মানে জাতিসংঘের পরিবার। মানে হয় না যে পরিবারে সবার ভালো মন্দ, কি খাচ্ছে কি পড়ছে এগুলো দেখা বিষয়, এই জন্য এখানে খাওয়া দাওয়ার বিষয়, কে কিভাবে জীবনযাপন করতেছে এগুলো ইকোসক দেখে। ঠিক আছে, তো এখানে 54টা সদস্য আছে, আবার সেখান থেকে 18টাকে বের করে দেওয়া হয়, আবার নতুন করে 18টা ঢুকে, অর্থাৎ ঘুরতেই থাকে। সে ঠিক আছে, কোনো বাড়ি কোনো বছরই পরের বছরের সদস্যের সাথে মিলে না। এরা বছরে 2বার অধিবেশন করে জেনেভাতে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার, বলতেছি একটা প্রশ্ন ছিল তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি তাহলে কেউই থামাইতে পারবে না? জাতিসংঘ তো থামাতে পারবে না। মানে এটা যদি রাশিয়া না চায় তাহলে থামবে না, যদি এরকম চলতে থাকবে? না, হ্যাঁ চলতে থাকবে। এই জন্যই তো জাতিসংঘের মাধ্যমে ন্যাটোকে ইনভলভ করা হচ্ছে, যে যেহেতু রাশিয়া একটা সিকিউরিটি কাউন্সিলের দেশ, তাকে তো যুদ্ধবিরতিটা আনাও যাচ্ছে না। এই জন্য ন্যাটোকে এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য সর্বশেষ অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। যদি এটা মানে বলি যেরকম সহজ, আসলে বিষয়টা এরকম সহজ না। এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, এখানে যুক্তরাজ্যের স্বার্থ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ আছে, ন্যাটোর নিজের স্বার্থ আছে। হ্যাঁ, অনেক কিছু তো আছে। এবার আমরা পড়বো জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যেটাকে আমরা এখান থেকে অনেক জটিল জটিল প্রশ্ন উৎপন্ন হয়। আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে, এবং এই সদর দপ্তরের যে বিল্ডিং সেটাকে বলে পিস প্যালেস, মানে হচ্ছে শান্তি প্রাসাদ। আন্তর্জাতিক বিচারকের সংখ্যা 15, এবং তারা 9 বছরের জন্য নির্বাচিত হন। এই আদালতে 15 জন বিচারক থাকে। আন্তর্জাতিক আদালতের সভাপতি যিনি থাকে, মানে প্রেসিডেন্ট, হ্যাঁ, তার হচ্ছে গিয়ে 3 বছর মেয়াদ থাকে। এখন হচ্ছে আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ সোমালিয়ান আইনজীবী আছেন, এবং যিনি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রধান বিচারপতি, একই সাথে প্রেসিডেন্ট। তো আইসিজে প্রতিষ্ঠিত হয় 1945 সালে, মানে জাতিসংঘের সহোদর অর্গানাইজেশন। কারণ হচ্ছে কোনো দেশের মধ্যে যদি মারামারি হয়, হ্যালো, কোনো দেশের মধ্যে যদি মারামারি হয়, তাহলে আসলে ওই দেশ যদি বিচার দেয়, বা কার কাছে বিচার দিবে, জাতিসংঘের কাছে বিচার দিলে জাতিসংঘ সেটাকে কিভাবে বিচার করবে, এবং সেই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে বিচার করার জন্য বিচারকদের নিয়োগ দেওয়া হচ্ছে, এবং একটা বলে বিশ্ব আদালত বলে। হ্যাঁ, তো 2019 গণহত্যা প্রতিরোধ বিষয়ক সনদ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের উপরে অত্যাচার
মায়ানমার করেছে সে অত্যাচার আইসিজে একটা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করা হচ্ছে গাম্বিয়া। এখানে প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মায়ানমারের এগেনস্টে মামলাটা কে করে, এটা আসবে পরীক্ষায়। গাম্বিয়া তখন হচ্ছে আহ আঞ্চলিক সহযোগিতা সংস্থা, আমি পড়াইছি তোমাদেরকে ওআইসি, যদি কেউ ক্লাস না করে থাকো আমাদের ইউটিউবে ভিডিওগুলো আসছে সেগুলো দেখে নিবা। তখন ওআইসির পক্ষে আফ্রিকান দেশ, অর্থাৎ ওআইসির পক্ষ থেকে আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটা করে এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও এখানে একটা মামলা হয়। মামলাটা করে হচ্ছে সাউথ আফ্রিকা। মামলাটা প্রত্যেকে বিশ্ব জুড়ে এখান থেকে, এখানে মামলা হলে সেটার একটা ভ্যালিডেশন হয় যে না এখানে গণহত্যা হচ্ছে, এখানে জোর প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এখানে যুদ্ধ অপরাধ হচ্ছে, এই বিষয়গুলা পুরা ওয়ার্ল্ডে এই আদালতে মামলা করলে পুরা ওয়ার্ল্ডে বিষয়টা তোমার নাড়াচাড়া হয়, সবার এটার পক্ষে বিপক্ষে মতামত চলে আসে। তো এখানে ইসরায়েলের তাদের পরীক্ষিত বন্ধু, সবসময়কার বন্ধু যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে এই মামলা করার পরে। তো হামাস পরিচালিত ইসরায়েলের যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানাইছে যে কত হাজার মানুষ মারা গেছে, এগুলো আমরা এই ডাটাগুলো আমরা না করি, মানে মামলার সময় যে ডাটা বলা হয়, মামলার সময় বলা হয় 23,000 মানুষ মারা গেছে, কারণ মামলা হয় গত বছরের ডিসেম্বরে, এখন তো 50-এর কাছাকাছি চলে যাবে সংখ্যা। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে তার যদি বিচার মামলা করে দক্ষিণ আফ্রিকা পরীক্ষায় আসবে যে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটা কে করে, দক্ষিণ আফ্রিকা। যদি আসে মায়ানমারের বিরুদ্ধে কে করে, তাহলে হচ্ছে গাম্বিয়া। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার হচ্ছে জাতিসংঘ ট্রাস্টি কাউন্সিল, মানে ওসি পরিষদ। ওসি পরিষদের আসলে কাজ ছিল, এটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা স্থায়ী রাষ্ট্রের একটা সদস্য। এখানে ট্রাস্ট, ট্রাস্ট মানে তো তোমরা বুঝো, ট্রাস্ট মানে হচ্ছে যাকে ট্রাস্ট করা যায়, যাকে বিশ্বাস করা যায়, ট্রাস্টি কাউন্সিল। আচ্ছা, নামটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা ট্রাস্টি শব্দটা কোথা থেকে আসে। ট্রাস্টি সাধারণত আমরা ফাউন্ডেশনে দেখি বা স্কুল কলেজে ট্রাস্টি, মানে যার কাছে হচ্ছে স্কুল কলেজকে জামানত দেওয়া হয় যে আপনাকে দিলাম, আপনি এটা দেখে জেনে রাখেন। তো এরকম যদি কোনো দুইটা দেশের মধ্যে যদি কোনো ঝামেলা লাগে কোনো অঞ্চল নিয়ে, তখন ওই অঞ্চলটা দুই দেশে দাবি করতেছে এবং যুদ্ধ করতেছে, তখন এই ট্রাস্টি কাউন্সিলের কাজ ছিল ওই দেশে গিয়ে ওই অঞ্চলটা দুই দেশ মিলে তার কাছে জামানত দিয়ে দিবে যে ভাই আপনার কাছে রাখেন, যতক্ষণ আমাদের মারামারি শেষ না হয় আমরা গিয়ে আদালতের মাধ্যমে কিংবা জাতিসংঘের মাধ্যমে এটা সলিউশন করে তারপর আবার আপনার থেকে আমরা বুঝে নেবো। এই জন্য ট্রাস্টি কাউন্সিল করা হয়। যেমন 1994 সালে পালানো যখন স্বাধীনতার মাধ্যমে উচিত, তখন স্বাধীনতার মাধ্যমে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তার আগে সে ট্রাস্টি কাউন্সিল ছিল। বর্তমানে এখানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আইল্যান্ডের একটা অধিভুক্ত অঞ্চল আছে, কিন্তু 1994 পর থেকে ট্রাস্টি কাউন্সিলের কাজ আসলে বন্ধ আছে, কারণ কেউ আর ট্রাস্টি কাউন্সিলকে ট্রাস্ট করতেছে না, তাকে ইয়া দিচ্ছে না, হেফাজতে দিচ্ছে না। তার কেন দিচ্ছেন এটা আমি জানি না, মনে হয় তার গ্রহণযোগ্যতা বা এটা প্রয়োজন পড়তেছে না। তো মোটামুটি 6টা ইয়া শেষ। এবার আমরা জাতিসংঘের যে যিনি প্রধান তার সম্পর্কে জানবো। তার নাম হচ্ছে মহাসচিব, এবং তার হচ্ছে গিয়ে এখানে পরীক্ষা আসে যে জাতিসংঘের প্রধান যে মহাসচিব সেটি যে দায়িত্ব পালন করে সেটা জাতিসংঘের অনুচ্ছেদ, জাতিসংঘের সনদের কয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সেটা হচ্ছে 97 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই নাম্বারটা মনে রাখো, পরীক্ষা আসলে যাতে আনসার করতে পারো। এখানে বলা হচ্ছে তিনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলতে পারো, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা আসলে ওখানে লেখা আছে। তারপরে হচ্ছে তিনি একই সাথে দুইটা ভূমিকা পালন করেন। তিনি একই সাথে যেরকম জাতিসংঘের প্রশাসক মানে অ্যাডমিনিস্ট্রেশন চালান, তিনি আবার কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসাবেও ভূমিকা পালন করেন। অর্থাৎ দুইটা দেশের মধ্যে যখন ঝামেলা লাগে, ওই কূটনৈতিক ঝামেলাটা মিট আপ করার জন্য উনি নিজে সরাসরি ওইখানে কথা বলেন, মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেন। সুতরাং তার দুইটা ভূমিকা আছে, এটা তোমরা জেনে রাখো। এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে উনার আর কি কাজ, মানে বলে যে জাতিসংঘ মহাসচিবের কাজ কি, বলে যে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মানে প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তখন জিজ্ঞেস করে যে আর কি কাজ, তখন আসলে যারা জানে না যে তিনি একজন মধ্যস্থতাকারী, তিনি দুই পক্ষের মধ্যে লেয়াজু করিয়ে দেয়, তখন তার আসলে আনসার দিতে পারে না। সুতরাং এটা তোমাদের জেনে রাখা উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি কোনো না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা সদস্য আছে তাদের সবার সম্মতিক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। নাহলে একজনে যদি বলে যে না ওনাকে আমরা মহাসচিব মানি না, আমি মানি না, তাহলে উনি আর মহাসচিব হইতে পারবেন না। তো এটার সুনির্দিষ্ট কোনো নীতিমালা নাই কত মেয়াদের জন্য হবে। যদি পরীক্ষা আসে জাতিসংঘ মহাসচিবের মেয়াদ পুরো 5 বছর আনসার করার কোনো দরকার নেই। জাতিসংঘ মহাসচিবের কোনো মেয়াদের নীতিমালা নাই। 1-2 বছর পরে 5 বছরের জন্যই
এক বা দুই মেয়াদে উনি আসলে মহাসচিব হন এবং ভৌগোলিক চক্রাবর্ত হন, মানে একবার একটা কন্টিনেন্ট থেকে হয়, এশিয়া থেকে হয়, উত্তর আমেরিকা থেকে হয়, আমেরিকা থেকে হয়, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, তারপরে ইউরোপ, এভাবে ঘুরতে থাকে আর কি। ওকে, আমরা কিছু মহাসচিবের নাম বলবো যেগুলো পরীক্ষায় আসবে। যেমন প্রথম মহাসচিব ট্রিপলি নরওয়ের, উনি হচ্ছে 1946 সালে মহাসচিব হন এবং পদত্যাগ করেন 1952 সালে। এবং দ্বিতীয় প্রথম মহাসচিব স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে হন, নরওয়ে থেকে হন। দ্বিতীয় মহাসচিব ডগ হ্যামারশোল্ড, তিনি হচ্ছেন দুর্ঘটনায় মারা যান 1961 সালে কর্মরত অবস্থায় এবং তাকে শান্তিতে নোবেল পান। তৃতীয় মহাসচিব হচ্ছে উথান, উনি হচ্ছে এশিয়া থেকে হন, মিয়ানমার থেকে হন এবং বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে তখন কিন্তু মহাসচিব ছিল উথান। হ্যাঁ, এবং তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে মায়ানমারের বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলতেছে, এদিকে মায়ানমারের মহাসচিব। হ্যাঁ, তো এটা তোমাদেরকে এভাবে প্রশ্ন করবে তাহলে মুক্তিযুদ্ধের ভূমিকা কি, ঠিক আছে, তখন সে বলবে যে না, মহাসচিব হিসাবে তার যে ভূমিকা পালন করার কথা ছিল তিনি সেই ভূমিকায় পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই যুদ্ধ থামানোর জন্য যুদ্ধবিরতি প্রস্তাব যখন আমেরিকা নিয়ে আসতে বলছিল তখন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আসছিল, কিন্তু এই যুদ্ধবিরতি প্রস্তাব রাশিয়া ভেটো দিয়ে বন্ধ করে দিয়েছিল। এবং উনি যুদ্ধে যাতে ইন্ডিয়া ইনভলভ না হয়, তাহলে যুদ্ধ বিভৎস আকার ধারণ করতে পারে সেজন্য চেষ্টা করছিল। তো মহাসচিব হিসেবে তার যেটা দায়িত্ব ছিল উনি সেটা পালন করছেন। এই অ্যান্সার দেওয়াটা হচ্ছে। এরপরে বান কি মুন দক্ষিণ কোরিয়া থেকে। এরপরে বর্তমান মহাসচিব পর্তুগাল থেকে, আমি আগে বলেছি, তিনি আবার ইউএনএইচসিআর এর সাবেক মহাসচিব ছিলেন। উনি 17 সাল থেকে আছেন, এখন পর্যন্ত আছেন। ওকে, এবার আমরা বলবো জাতিসংঘ মিশন। জাতিসংঘ মিশন মানে প্রথমে বুঝতে হবে জাতিসংঘ মিশন কেন হয়। জাতিসংঘ মিশন হয় যখন কোনো যেমন ধরো মালিতে আছে, কঙ্গোতে আছে, ওইসব দেশে যুদ্ধ চলতেছে, ওইসব দেশে গৃহযুদ্ধ চলতেছে, তখন হচ্ছে গিয়ে ওইসব দেশে সেনাবাহিনী যারা আছে তারা এই গৃহযুদ্ধ, সেনাবাহিনীর এগেনস্টে গৃহযুদ্ধ, তাহলে আসলে যুদ্ধটা থামাবে কে? তখন জাতিসংঘ তার পক্ষ থেকে শান্তি বাহিনী প্রেরণ করে। হ্যাঁ, পিস কিপিং আর্মি, পিস কিপিং আর্মি প্রেরণ করে এবং সেই পিস কিপিং আর্মিরা কিন্তু যুদ্ধ করে না। ভাই হয়তো প্রশ্ন করে যে পিস কিপিং আর্মিরা গিয়ে গিয়ে যুদ্ধ করে, ওরা কিন্তু গিয়ে যুদ্ধ করে না। ওরা করে কি, যারা যুদ্ধ করতেছে তাদেরকে থামানোর চেষ্টা করে, তাদের মধ্যে লিয়াজু করার চেষ্টা করে। হ্যাঁ, এবং তারা জায়গাগুলো টহল দেয়, ফলে হচ্ছে গিয়ে যুদ্ধগুলা একটু স্লো হয়ে যায়, একটু দেরিতে হয়। যেমন ধরো মালিতে কিছুদিন আগে, যে গত সপ্তাহের কথা বলতেছি, মালিতে হচ্ছে গিয়ে ইউএন পিস কিপিং এর যে ক্যাম্পটা ছিল ওই ক্যাম্পে গুলি করে দিচ্ছে সন্ত্রাসীরা। তো সেখানে আমাদের পুলিশের সদস্য আহত হয়েছে, গুলিও লাগছে। তো এটা হচ্ছে গিয়ে তাদের কাজ কিন্তু যুদ্ধ করা না, তাদের কাজ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কন্ট্রোল করা। অর্থাৎ যারা সন্ত্রাসী সংগঠন তারা যাতে আহ, প্রকাশ্য দিবালোকে গুলি করতে না পারে, এই জন্য পিস কিপিং আর্মি ওদেরকে ওদের টহল দেয়, ওই এরিয়া গুলোকে সিকিউর করে। তো আস্তে আস্তে যখন পরিস্থিতি শান্ত হয়ে আসে, তখন যখন পুরোপুরি শান্ত হয়ে যায় তখন পিস কিপিং আর্মি ওখান থেকে উইথড্র হয়ে যায়। এই হচ্ছে পিস কিপিং আর্মির কাজ। তো পিস স্যার কিপিং একটা প্রশ্ন। আর্মি যে দিবস, হ্যাঁ বলো। স্যার, পিস কিপিং আর্মি এরা কি শুধু ওই এক দেশ থেকে অন্য দেশে যে আপনার যুদ্ধ হয় এটাতে যায়, নাকি গৃহযুদ্ধের সময় ওরা যায়? আমি তো গৃহযুদ্ধের কথাই বললাম যে গৃহযুদ্ধের সময় যা মালিতে তো গৃহযুদ্ধ হচ্ছে, কঙ্গোতে তাই হচ্ছে, ওরা গৃহযুদ্ধে যায়। আবার দুই দুই দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন দুই দেশ যে জায়গাটাতে গিয়ে যুদ্ধ করবে সেই জায়গাটাতে গিয়ে পিস কিপিং আর্মি অবস্থান গ্রহণ করে যাতে যুদ্ধ করতে না পারে। কিন্তু এক দেশ যদি আরেক দেশে গিয়ে মিসাইল পাঠায় তাহলে পিস কিপিং আর্মি কিছু করতে পারবে না, ঠিক আছে। যেমন ধরো এই যে ইসরায়েল, ইসরায়েল হচ্ছে ফ্রেজার গরম করে হিট করে ওখানের মধ্যে বিস্ফোরক ঢুকায় দিয়ে যে সৈন্যগুলাকে মেরে ফেললো বা যে আহত গুলা করলো, সেখানে যে পিস কিপিং আমি কিছু করতে পারবো না। কিংবা ধরো যে এক দেশ থেকে আরেক দেশে যদি মিসাইল ছুড়ে দেয় তাহলে পিস কিপিং আমি কিছু করতে পারবো না। একটা নির্দিষ্ট এরিয়া থাকতে হবে যেখানে পিস কিপিং আমি ডেপ্লয় হইতে পারবে। হ্যাঁ, তখন গিয়ে পিস কিপিং আমি তাদের দায়িত্ব পালন করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রতি বছর 29শে মে হচ্ছে জাতিসংঘ শান্তি দিবস হিসাবে পালন করা হয়। এবং ইউক্রেন এবং এই যে আরেকটা প্রশ্ন জাতিসংঘ ছিল শান্তির, হ্যাঁ বলো। স্যার, ওই মুক্তিযুদ্ধের সময় তো রাশিয়া আমাদের পক্ষে ছিল, তাহলে হ্যাঁ, মুক্তিযুদ্ধে বন্ধের জন্য যে মানে জাতিসংঘ মানে একটা প্রস্তাব পাশ করেছিল, ওটা যুদ্ধবিরতি রাশিয়া, প্রস্তাব। হুম। হ্যাঁ,
সেখানে রাশিয়া ভেটো দেয় কেন? আচ্ছা, এটা হচ্ছে রাশিয়া চাচ্ছে না যে এখানে পাকিস্তানি শাসন থাকুক। রাশিয়া চাচ্ছে যে এই যে যুদ্ধটা হচ্ছে সেটা একটা পরিণতি হোক, এবং সেই যুদ্ধে যে আমরা আমাদের যে অংশটা ছিল, মুক্তিকামী জনগণ ছিল, মুক্তিকামী বাংলাদেশ ছিল, সে বাংলাদেশ যাতে এই যুদ্ধটা জিতুক। কারণ পাকিস্তান হেরে গেলে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এই জন্য রাশিয়া হচ্ছে আমেরিকার এগেনস্টে। ঠিক আছে। আবার হচ্ছে বাংলাদেশের পাশের দেশ ভারত, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। তো এই কারণে হচ্ছে রাশিয়া চাচ্ছিল না যে বাংলাদেশ এই যুদ্ধে যুদ্ধবিরতি হয়ে গেলে কি হইতো, যুদ্ধবিরতি হয়ে গেলে তার যুদ্ধ হইতো না, তখন তো আমরা স্বাধীন হইতাম না। ঠিক না? আমরা যে আমাদের যুদ্ধটাকে তারা আসলে যুদ্ধ বলে না, আমাদের যুদ্ধটাকে তারা আসলে বলছে এটা একটা গৃহযুদ্ধ মতো করে হচ্ছে। এইখানে যে গৃহযুদ্ধটা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে, এই জন্য হচ্ছে গিয়ে যুদ্ধবিরতি প্রস্তাব আনতে হবে। তো যুদ্ধবিরতি প্রস্তাব আনলে তো দুইটা পক্ষ লাগবে। তো অবশ্যই তারা বাংলাদেশের যে স্বাধীনতাকামী জনগণ, মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব করতো। তো এই জন্য রাশিয়া ওটাকে ভেটো করে, এবং তোমার ইন্ডিয়া রাশিয়াকে ভেটো করতে বলে, এবং সে যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ হয়ে যায়। এবং এরপরে যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ হওয়ার পরে কিন্তু তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নৌযান পাঠিয়েছে, যেটাকে আমরা সপ্তম নৌবহর বলি। সেই সপ্তম নৌবহর পাঠিয়েছে, কিন্তু সেটা আসলে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেটার সেম কারণ রাশিয়া সেটা বঙ্গোপসাগরে বাধা বাধা প্রদান করে, যাতে এটা বাংলাদেশ পৌঁছাতে না পারে। তো ওরা যখন দেখছে সামনে বাধা আছে, ওরা আসলে সামনে আগায়নি। সাবমেরিন ছিল, রাশিয়ার নৌ যুদ্ধ জাহাজ ছিল, এই কারণে তারা আগায়নি। ওকে, থ্যাংক ইউ। তো প্রতি বছর 29শে মে জাতিসংঘ শান্তিরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। পরীক্ষায় আসবে এটা। মজার বিষয় হচ্ছে যে 2002 সালের 11ই ডিসেম্বর ইউক্রেন এই প্রস্তাবটা দেয় জাতিসংঘ শান্তিরক্ষা দিবস হিসেবে পালন করা। আজকে সেই ইউক্রেনই অ্যাটাক হয়ে গেছে। 1947 সালে ফিলিস্তিনে ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভাইজ অর্গানাইজেশনস নামে প্রথমবারের মতো যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন শুরু হয়। কারণ তোমরা জানো যে 46-48 হচ্ছে ইসরায়েলের সাথে আরাবিয়ান কান্ট্রি, যেগুলো নেইবার কান্ট্রি, সিরিয়া, তারপরে হচ্ছে তোমার মিশর, লেবানন, এসব কান্ট্রি যুদ্ধ লেগে যায়, এবং সেখানে জাতিসংঘ প্রথমবারের মতো শান্তিরক্ষী মিশন ইউএনটেসও ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিস অর্গানাইজেশন নামে প্রথমবারের মতো সেখানে মিশন পরিচালনা করার মাধ্যমে শান্তিরক্ষী কার্যক্রম শুরু করে, যেটা হয় 1948 সালে। এবং প্রতি খ্রিস্টাব্দের এই পর্যন্ত 31টা শান্তিরক্ষা মিশন জাতিসংঘ পরিচালনা করেছে। এবং সেখানের মধ্যে 1988 সালে, অর্থাৎ যখন ইরাক ইরান যুদ্ধ করতেছিল, 1988 সালে তোমরা জানো যে ইরাক ইরানের সাথে যুদ্ধ করছে। তার কিছুদিন পরে ইরাক আবার কুয়েত গিয়ে দখল করে নিচ্ছে। আমরা পড়বো মজার মজার কাহিনী আছে, ইরাক কিভাবে কুয়েত দখল করে, ইরাক কেন ইরানের সাথে যুদ্ধ করে, সেই সাদ্দাম কি করতেছিল। তো তখন এইখানে যে ইরাক ইরান যুদ্ধ হয়, সেটার জন্য যে শান্তিরক্ষী মিশন পাঠানো হয় সেটার নাম হচ্ছে ইউনিমক। এবং সেই ইউনিমকে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী 15 সদস্য জাতিসংঘের পতাকা তলে পরীক্ষা আসবে জাতিসংঘ কখন প্রথম শান্তিরক্ষা মিশন করে, সেটা হচ্ছে 1947 সালে। এবং বাংলাদেশ কখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে, সেটা হচ্ছে 1988 সালে। এবং সেটা সেনাবাহিনী অংশগ্রহণ করে। তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী 1993 সালে অংশগ্রহণ করে, এবং 1989 সালে হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, নাভেরিয়া মিশনে, যেটার নাম হচ্ছে ইউএনটেকের মাধ্যমে অংশগ্রহণ করে। 2009 সালে জাতিসংঘে বাংলাদেশ প্রথমবারের মতো পুরো নারী টিম পাঠায়, একটা পুরো নারী টিম। এবং 2010 সালে শান্তিরক্ষা মিশনে পুরো নারী টিম পাঠায়। এখনো পর্যন্ত মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি নারী পুলিশ সদস্য আসে, কিন্তু প্রথম নারী পুলিশ সদস্য কিন্তু 2000 সালেই যায়। এটা হচ্ছে ডিআইজি মিলি বিশ্বাস স্যার। উনি প্রথমবারের মতো যান, উনি এখন নাই, রিটায়ারমেন্টে গেছেন। তো উনি 2000 সালে প্রথমবারের মতো যান, আর 2010 সালে পুরো টিম পাঠানো হয়। এখন পর্যন্ত প্রায় 2 লাখ শান্তিরক্ষী তাদের মিশন শেষ করেছেন বাংলাদেশি। যদি ভাইভাতে প্রশ্ন করে যে কতজন বাংলাদেশি শান্তিরক্ষী মিশন শেষ করেছেন, এবং রিটার্নও প্রশ্ন আসে যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, তখন এগুলো বলতে হবে। এছাড়া মিশন এলাকায় সংঘাতপূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে পালন করতে গিয়ে আমাদের 168 জন শান্তিরক্ষী মারা গেছেন, এবং 263 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এই সবগুলো ইনফরমেশন রিটার্নে লাগবে। ভাইভাতে পিলিতে আসতে পারে যে কতজন মারা গেছে, কিন্তু ভাইভাতে মাস্ট জিজ্ঞেস করবে, যাদের পুলিশ ক্যাডার চয়েস তাদেরকে তো অবশ্যই জিজ্ঞেস করবে।
তো পিস কিপিং অপারেশনস নামে জাতিসংঘের একটা ইউনিট আছে যারা হচ্ছে প্রতি বছরই এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ হিসাবে বাংলাদেশ সবার শীর্ষে আছে। এবং এইটা জাতিসংঘের যে ট্রুপ গুলা চলে, যে শান্তিরক্ষা মিশন গুলা চলে, সেখানে কিন্তু চাঁদা দিতে হয়। জাতিসংঘের প্রত্যেকটা সদস্য চাঁদা দিতে হয় এবং এক এক সদস্য এক এক হারে চাঁদা দেয়। বাংলাদেশ হচ্ছে 0.01%, অর্থাৎ যে পুরা খরচটা সেটা সারা পৃথিবীতে জাতিসংঘের শান্তিরক্ষা যত খরচ সেটা 0.01% বাংলাদেশ ক্যারি করে। এবং বাংলাদেশি যে সদস্যরা ওইখানে দায়িত্ব পালন করেন, পুলিশ, আর্মি, নেভি, র্যাব, বাহিনী, নীলা, আনসার, তো এইখান থেকে তাদেরকে স্যালারি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়। এবং পরবর্তীতে এই গাড়িগুলা আবার নিয়ে আসা হয়, সেগুলো থেকে ইউএনএফ তুলে দেওয়া হয়। এগুলো নিয়ে রিটার্ন ফাইবার কাছে আলাপ করা হবে। তো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সমূহ, এছাড়াও জাতিসংঘের আরো অনেকগুলো বিশেষায়িত সংস্থা আছে যেগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই পড়বো। এই এই ক্লাসটার পরের ক্লাসে যখন আমরা জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো পড়ে ফেলবো তখন আমাদের আন্তর্জাতিক সংগঠন শেষ হয়ে যাবে। এরপরে আমরা আন্তর্জাতিক যুদ্ধ বিরোধ পড়বো, তারপরে আমরা একটু ভূগোল পড়বো, যে আন্তর্জাতিক দ্বীপ প্রণালী এগুলো কোথায় কি আছে এগুলো পড়বো। তারপরে হচ্ছে টুকটাক পড়াশোনা, এগুলা আমরা পড়বো না, আমাদের মেইন ক্লাস গুলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে গিয়ে জিওগ্রাফিটা যখন পড়বো একই সাথে আমরা মহাদেশ গুলা কোথায় আছে, মহাসাগর গুলা কোথায় আছে, প্রণালী গুলা কোথায় আছে, নদী গুলা কোথায় আছে, বৃহত্তম দ্বীপ কোনটা, বৃহত্তম প্রণালী কোনটা, কোন কোন দেশের মধ্যে যুদ্ধ স্যার হচ্ছে, দেশের সন্ত্রাসী সংগঠন আছে, স্যার আমরা এগুলো পড়ে ফেলবো। বলেন। স্যার এই যে এই পিডিএফটা কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপে? হ্যাঁ, দিয়ে দেওয়া হবে। ও আর স্যার একটা প্রশ্ন ছিল যে আপনি বললেন স্যার আমরা জানি যে ফিলিস্তিনকে এখনো নাকি জাতিসংঘ স্বীকৃতি দেয়নি। স্যার ফিলিস্তিন তো দুই ভাগে ভাগ, একটা হলো বর্তমানে পশ্চিম তীর আর গাজা। তো স্যার শুধু দুইটাকে কি গাজা স্বীকৃতি দেয়নি না শুধু একটাকে? দুইটাকেই দেয়। দুইটাকেই দেয়নি? একটাকে আবার না, দুইটা কাউকে দেয় না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো বিষয়ত সংস্থাগুলোর মধ্যে 15টা সংস্থা আছে, এগুলোর নাম দেখেই তোমরা বুঝতে পারতো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এফএও, সিআইও, ইফাদ, আইএলও, আইএমও, আইটিইউ, ইউনেস্কো, ইউনিডো, ইউএনটিও, ইউএনডব্লিউটিও, তারপর ডব্লিউএইচও, ডব্লিউপিও, ডব্লিউএমও, মানে মাইগ্রেশন অথরিটি, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে আবার তোমার 6টা সদস্য আছে, তাদের মধ্যে আইবিআরডি, আইএফসি, এরপর হচ্ছে লিগা। তো এই সবগুলো অর্গানাইজেশন আমরা নেক্সট ক্লাসে পড়বো, এগুলা কোথায় আছে, এগুলোর কাজ কি, কোনটা কোনটার সাথে কাজ করে, কোনটা কি কি শর্ত আছে, বাংলাদেশে কার অবদান কতটুকু, কার থেকে কিভাবে সহযোগিতা পাওয়া যায়, কার কাছে কি আছে কি নেই। তো মোটামুটি বাংলা ইন্টারন্যাশনাল 3-4টা ক্লাস হলে আমরা মোটামুটি গুছিয়ে আসতে পারবো। তারপরে আমরা বাংলাদেশ শুরু করবো। বাংলাদেশের আরো 5 থেকে 10টা, মিনিমাম 10টা ক্লাস তো লাগবেই বাংলাদেশের জন্য। ঠিক আছে, তারপরে মোটামুটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমাদের একটা পর্যায়ে পৌঁছে যাবে। তার সাথে তো পরীক্ষা চলবেই, পরীক্ষাগুলো ভালো করে দাও। সেগুলোতে তোমাদের ভালো স্কোর আসলে সেগুলো রিভিউ করলে আশা করি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর কোনো সমস্যা থাকবে না প্রিলিতে। আর বাকি টিচাররা তো ক্লাস নিচ্ছেন, আমাদের ম্যাথে ক্লাস নিচ্ছেন, ইংলিশে ক্লাস হচ্ছে, বাংলা ক্লাস হচ্ছে, সায়েন্সের ক্লাসের জন্য আমরা একজন ভালো টিচার খুঁজছি। ভালো টিচার পাইলে আমরা সায়েন্সেরও কিছু ক্লাস করিয়ে দেবো। এই হচ্ছে আপডেট। এখন বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? ও সরি, আরেকটু পড়াই, একটু বাদ পড়ে গেছে, আমরা আরেকটু পড়ি। এটা বেশি না, সেটা হচ্ছে জাতিসংঘ এবং তোমার আন্তর্জাতিকভাবে কিছু তারিখকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিকভাবে মানা হয়। সেখানে এই যে টিক চিহ্ন দেওয়া তারিখগুলো তোমরা পড়বা, যেমন ধরো মে দিবস 1 মে, রেড ক্রস দিবস 8 মে, তার পরিবেশ দিবস 5 জুন, জনসংখ্যা দিবস 11 জুলাই, ম্যান্ডেলা দিবস 18 জুলাই, বাঘ দিবস 29-30 জুলাই, তারপরে হচ্ছে সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, শান্তি দিবস 21 সেপ্টেম্বর। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাক দিবস 5 অক্টোবর, 4 অক্টোবর আছে শিক্ষক দিবস। তারপরে হচ্ছে আরো কিছু আছে জাতিসংঘের
এই পেজটা আগে থাকার কথা ছিল। 3 মার্চ বই দিবস, 8 মার্চ নারী দিবস, 21 মার্চ বর্ণ বৈষম্য বিরোধী দিবস, পরীক্ষা আসবে না। 23 মার্চ আবহাওয়া দিবস, এটা আসছে বহুবার। হ্যাঁ, 2 এপ্রিল অটিজম দিবস আসছে, 7 এপ্রিল স্বাস্থ্য দিবস পরীক্ষায় আসছে, 22 এপ্রিল ধরিত্রী দিবস পরীক্ষায় আসছে। হ্যাঁ, তো এই দিবসগুলো তোমাদেরকে পড়া লাগবে। এরপরে হচ্ছে 16 অক্টোবর খাদ্য দিবস, 29শে নভেম্বর ফিলিস্তিন দিবস। এটা তো পরীক্ষায় এবার আসার সম্ভাবনা খুবই বেশি। 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, এটা বহুবার পরীক্ষায় আসছে। তারপরে 9 ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস, 18 ডিসেম্বর আদিবাসী দিবস, এটাও পরীক্ষায় আসার জন্য। অধিবাসী দিবস, আচ্ছা আদিবাসী লিখিনি কিন্তু অধিবাসী লিখছি। ঠিক আছে। হ্যালোইন হচ্ছে জাপানের একটা ধর্মীয় উৎসব। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ক্লারা জেটকিনি। এখানে 3-4টা দিবসের কথা লেখা আছে, কেন এগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জাতিসংঘের প্রতীক। আচ্ছা, এটা আমার বই থেকে নেওয়া, আমার বইয়ের কোনো কপি নাই আমার কাছে, তোমরা চাইলেও দিতে পারবো না। বাংলাদেশে কিছু কপি আছে 50টার মতো, সেই বইটা চাইলে দিতে পারবো। জাতিসংঘের প্রতীক কি আছে? জাতিসংঘের প্রতীক আছে হালকা নীলের উপরে, যদি এটাকে কালো দেখাচ্ছে এটা কিন্তু নীল। প্রথম স্লাইডে আমি প্রতীক দেখাইছি তোমাদেরকে, সাদা রঙের উপরে জাতিসংঘের প্রতীক, মাঝখানে পৃথিবীর মানচিত্র, আর দুই পাশে হচ্ছে জলপাই গাছ। পরীক্ষা আসে কোন গাছ? পরীক্ষায় শুধু আসে কোন গাছ? জলপাই গাছ। জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাস হবে আন্তর্জাতিক সংগঠন নাম্বার 4। আশা করি আগামী সপ্তাহে শুরু করব। 2টা ক্লাস নিব, প্রতি সপ্তাহে বলি কিন্তু নিতে পারি না। আগামী সপ্তাহে আশা করি তোমাদেরকে 2টা ক্লাস দিব। ঠিক আছে। ওকে, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোর্স নিয়ে, ক্লাস নিয়ে, বা যারা রিটার্ন ভাইবার আসো তাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। কোনো প্রশ্ন নাই? স্যার, রিটার্নের জন্য কি কোনো ক্লাস নেওয়া হয়? তুমি কি রিটার্নের স্টুডেন্ট? স্যার, আমি রিটেনের প্রিপারেশন নিতে চাচ্ছি, আমার বয়স নাই তো স্যার। আমি তোমাদেরকে ক্লাসে যে পয়েন্ট গুলো বলি রিটার্নের জন্য, সেগুলো তোমরা রিটার্নের জন্য পড়ো। হ্যাঁ, এর বাইরে রিটার্নের প্রস্তুতি নেওয়া দরকার নেই। রিটার্নের প্রস্তুতি রিটার্নের সময় নিলেই হবে। শুধু আমি যে স্লাইড গুলা দিচ্ছি, আমার বইতে যে লেখাগুলো আছে সেগুলাতে প্রিলি সময় রিটার্নের যে বেসিকটা করা দরকার সেটা হয়ে যাবে। ঠিক আছে। এটার জন্য আলাদাভাবে তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। আর রিটার্নের ক্লাস হয় সেগুলো তো তোমরা অ্যাক্সেস পাবা যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো। তো সেখানে হচ্ছে গিয়ে রিটার্নের ক্লাসগুলো বন্ধ, কারণ পিএসসি রিটার্নের ডেটটা বন্ধ করে দিতে। তো পিএসসি যে রিটার্নের ডেটটা ডিক্লেয়ার করবে সেদিন রিটার্নের ক্লাস হবে, সেটা ম্যাটেরিয়ালস প্রস্তুত আছে। কিন্তু রিটার্নের আসলে শুধু বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল ক্লাস হয়, 2টা ক্লাসে আমি নিই। আর বাকিগুলা ক্লাস এখনো হয় না। তো বাকিগুলা ক্লাস আশা করি ধীরে ধীরে হবে। রিটার্নের প্রস্তুতিটা আসলে বেসিক্যালি গাইড বেস প্রস্তুতি, মানে আমরা তোমাদেরকে গাইড করবো যে এটা পড়ো, ওইটা পড়ো, এটা এখান থেকে পড়ো, সেখান থেকে পড়ো, সেভাবে পড়তে হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমি মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছাই দিব, কিন্তু সেটাও ফাইনাল না। রিটার্নের প্রস্তুতিটা প্রায় রিটার্নের 70% প্রস্তুতি নিজেকে নিতে হয়, আর ভাইবার 100% প্রস্তুতি নিজেকে নিতে হয়। শুধুমাত্র পিলির যেটা প্রস্তুতি সেটাতে আমরা তোমাদেরকে 60-70% হেল্প করতে পারি। কিন্তু রিটার্নের সময় আমি কিন্তু গাইড করবো যে এটা পড়ে ফেলো, ওটা এভাবে পড়ো, এটা এভাবে তো তৈরি করো, তোমরা নোট তৈরি করে আমাকে পিডিএফ পাঠাবা যে এটা স্যার এরকম তৈরি করছে, সেটা হবে কিনা। তখন আবার আমি কারেকশন পাঠাবো যে নোট এরকম হবে না, এখানে আরো ডাটা দরকার, আরো সুন্দর করে সাজানো দরকার। এটা হচ্ছে রিটার্নের প্রস্তুতি।